রিমা অত্যন্ত ধনী পরিবারের মেয়ে ছিল। তার বাবা শহরের একজন অনেক বড় ব্যবসায়ী, আর তার মাও অনেক বড় সরকারি অফিসে ছিল। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতেই রিমাকে কখনো কোনো রকমের কষ্ট সহ্য করতে হয়নি। সারা জীবন আনন্দে এবং আরামে থেকে রিমা কখনো দারিদ্রতাকে বুঝে উঠতে পারেনি। সে কখনো শীতের অসহায়তা কাকে বলে সেটাও বোঝার চেষ্টা করেনি, কিন্তু সে জানতো না তার জন্য নিয়তি কি কি বন্দোবস্ত করে রেখেছে। এক শীতের রাত্রিবেলা রিমা তার বন্ধুর বাড়ি থেকে গাড়ি করে বাড়ি ফিরছে, এমন সময় বেশ কয়েকজন গুন্ডা তাকে আটক করে। এই, এক্ষুনি গাড়ি থেকে নামো, নামো বলছি। কি হলো? কিন্তু তোমরা কারা? আমি গাড়ি থেকেই বা নামবো কেন? তোমাদের যা যা চাই আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু শুধু শুধু এভাবে আমাকে বিরক্ত করো না। কি হলো? আমাদের যেটা চাই সেটা তো গাড়ি থেকে নামলেই দিতে পারবে সুন্দরী, কারণ আমার তো তোমাকেই চাই। অনেকদিন ধরে এই সুযোগটার অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি সবসময় বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াও তো, তাই কখনো চেয়েও তোমার সামনে আসতে পারিনি। তাই তাড়াতাড়ি নেমে পড়ো। সুযোগটার অপেক্ষা করছিলে মানে? কি সুযোগ, আর কেনই বা অপেক্ষা করছিলে? তোমরা আমাকে প্লিজ বিরক্ত করো না। আমার কাছে যা টাকা পয়সা আছে সব নিয়ে যাও, কিন্তু আমাকে ছেড়ে দাও। টাকা পয়সা নিয়ে তোমাকে ছেড়ে দিতে তো আমরা আসিনি। আমি তো এখন তোমাকে বিয়ে করব, তারপর তোমার বাবার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে নিয়ে আরাম করে সারা জীবন রাজার মতো কাটাবো। মোহনের কাছে এমন কথা শুনে রিমা ভয় পেয়ে প্রচন্ড জোরে জোরে চিৎকার করতে থাকে। এত রাত্রে এখানে কেউ আসবে না। তোমার ড্রাইভার ভীষণ বোকা যে তোমাকে এই রাস্তাতে নিয়ে এসেছে। যদিও ওর কোনো দোষ নেই, ও শর্টকাট নেবে ভেবে এখান থেকে এসেছে, কিন্তু ও যে আমাদের কত বড় উপকার করেছে সেটাও নিজেও জানে না। মোহনের কথা শেষ হতে না হতেই একজন উঁচু লম্বা সুপুরুষ ভদ্রলোক রিমার গাড়ির সামনে এসে দাঁড়ায়। এরকম জনমানবহীন এলাকায় হঠাৎ কোথা থেকে একজন মানুষ চলে এসেছে সেটা মোহন বা রিমা কেউই বুঝে পায় না। প্রথমে কুন্তলকে দেখে রিমা খুবই ভয় পেয়ে যায়। সে ভাবে কুন্তলও হয়তো মোহনদের দলেরই কেউ হবে, কিন্তু কুন্তলের কথা শুনে রিমা সব ভুল ভেঙে যায়। কুন্তলের প্রথম কথা শুনে রিমা প্রচন্ড পরিমাণে অবাক হয়। কখন থেকে আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি, আর তুমি এখন ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলছো? কারা এরা? কি করতে এসেছে এখানে? তুই কে রে? তোকে তোর সাথে আগে কখনো দেখিনি। বেশি হিরো হওয়ার চেষ্টা করিস না, ঠিক আছে? পালা এখান থেকে। পালাবো কেন? আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি, আর তোমরা আমাকে এখান থেকে চলে যেতে বলছো? তোমরা চলে যাও, টাকা পয়সা নেওয়ার থাকলে নিয়ে নাও, আর এখান থেকে কেটে পড়ো। এই সুশান্ত, এসব কি খবর তুই এনেছিস? এই মেয়ে তো শুনছি আগে থেকেই বিবাহিত। পুরো মুডটাই নষ্ট করে দিলি। চল চল, এখান থেকে চলে যাই, আর শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই। এই বলে মোহন এবং তার দলবল সেখান থেকে বেরিয়ে যাবে। এমন সময় কুন্তল এবং রিমা দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। হঠাৎ এমন সময় মোহন আবার পেছনে ঘুরে তাকায়। পরে যদি কোনোদিনও জানতে পেরেছি যে তোমাদের এই কথাগুলো সত্যি নয়, তাহলে তোমাদের দুজনেরই এমন হাল করবো না, তোমরা ভাবতেও পারছো না। এই শেষ কথা বলে মোহন সেখান থেকে চলে যায়। মোহন এবং তার লোকজন একেবারে রিমা ও কুন্তলের চোখের আড়াল হয়ে গেলে তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলা শুরু করে। আপনি যেভাবে বুদ্ধিমত্তার সাথে কোনো রকমের ঝামেলায় না গিয়ে আমার প্রাণ বাঁচালেন সেটা দেখে আমি খুবই আপ্লুত। আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি যদি বলেন, তাহলে খুবই আনন্দ পাবো। আপাতত আমার নয়, আপনারই সাহায্যের দরকার হবে, কারণ ওই গুন্ডা বদমাইশ এখন আপনার পিছনেই পড়ে থাকবে। ওরা যদি জানতে পারে যে আপনি বিবাহিত নন, তাহলে আপনাকে ওরা আবার এইভাবে বিপদে ফেলবে। সবসময় কিন্তু আমি বাঁচাতে আসতে পারবো না। তাহলে এখন আমার কি করা উচিত? আপনি যেটা বলবেন আমি সেটাই করব। যতই হোক আপনি একবার আমার প্রাণ বাঁচিয়েছেন, আপনার কথা শোনা তো আমার কর্তব্য। আপনি বরং কয়েকদিন আমাদের সাথে থাকুন, আমাদের বাড়িতে। আর ওরা যদি 2-4 দিন আপনার উপর নজর রাখে, তাহলে আপনাকে আমাদের বাড়িতে দেখে ওদের বিশ্বাস হয়ে যাবে যে আপনি আমার স্ত্রী। রিমা প্রথমে বেশ কয়েকবার না না করলেও সে পরে ভেবে দেখে কুন্তলের কথাগুলো সঠিক। সে তার বাবা মাকেও এই ব্যাপারে কিছু জানায় না। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে বলে রিমা কুন্তলদের বাড়িতে থাকতে চলে যায়। কুন্তলের বাড়িঘর সমস্ত কিছুর অবস্থা দেখে রিমা একেবারে শিউরে ওঠে। এরকম ভাবেও যে মানুষ থাকতে পারে এটা সে কখনোই আশা করেনি। তাদের ঘরের দেওয়াল ভাঙাচোরা, ঘরে একটা বড় জানালা আছে যার একদিকের পাল্লা ভাঙা। ভাঙা দিক থেকে হু হু করে শীতের হাওয়া ঘরের ভেতরে ঢুকছে। কুন্তলের মা অতি সামান্য পরিমাণ গরম জামা কাপড়েই নিজের দিন কাটাচ্ছে। তাদের ঘরে একটা মোটা কম্বলও নেই। কুন্তলের বাবার গায়ে শীতের চাদরটা চারিদিকে ফুটো ফুটো হয়ে গেছে। সমস্ত কিছু দেখে রিমা প্রচন্ড ভেঙে পড়ে। এটা কাকে নিয়ে এলি রে খোকা? কি মিষ্টি দেখতে! আমাদের শহরে এরকম পরীদের মতো মেয়ে আছে তা তো জানতাম না। মানে এটা তোমার বউ মামা? এত হঠাৎ করে সবকিছু হয়ে গেল যে আমি কাউকে কিছু জানানোর সুযোগই পাইনি। তুমি রাগ করোনি তো?
রাগ করিসনি, তবে খারাপ লাগছে। এমন একটা ফুলের মতো মেয়েকে তুই এই কঠিন পরিস্থিতির মধ্যে শীতকালেই আমাদের বাড়িতে নিয়ে এলি। বিয়ে করারই যখন ছিল তখন অন্য কোনো ঋতুতে করতে পারতিস। তখন তো দরকার পড়েনি, তবে আজ বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি। এসব কথা এখন বাদ দাও, এবার ওকে কিছু একটা খেতে দিয়ে দাও তো, অনেক দখল গেছে আজ। এই বলে কুন্তল সেখান থেকে চলে যায়। তোমাকে দেখে তো বেশ বড়লোক বাড়ির মেয়ে বলেই মনে হচ্ছে। তোমার যে আমার ছেলেকে পছন্দ হয়েছে, তুমি জানো তো আমার ছেলে অটো চালায়। তা নিশ্চয়ই জানবে, এতদিন ওর সঙ্গে আছো, এগুলো তো জানারই কথা। হ্যাঁ, আমি সবই জানি, ও আমাকে সবই বলেছে। এরকম বিয়ে এমএ পড়া একটা ছেলে চাকরি না পেয়ে অটো চালাচ্ছে, সেটা নিশ্চয়ই বলেনি। ছাড়ো, এসব কথা বাদ দাও, তুমি একটু হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে খেতে দিচ্ছি। কমলা দেবীর কথা শুনে রিমা একেবারে অবাক হয়। কুন্তল এত শিক্ষিত হওয়ার পরেও তাকে অটো চালাতে হচ্ছে সেটা জানার পর রিমা খুবই কষ্ট পায়। কিন্তু এসবের পরেও আরো একটা কথা ভেবে তার কুন্তলের উপর খুবই রাগ হয়। তাই সে তাড়াতাড়ি করে ঘরে গিয়ে কুন্তলের সঙ্গে কথা বলে। তুমি তোমার বাড়িতেও কেন বললে যে আমি তোমার স্ত্রী? ওনাদেরকে তো মিথ্যা কথা না বললেই পারতে। এখন তো ওনারা সত্যি সত্যি আমাকে এই বাড়ির বৌমা ভাববেন আর কত কিছু আমার কাছ থেকে আশা করবেন। মা বাবা দুজনেই বড্ড সরল। মা বাবাকে ওই গুন্ডাগুলো এসে যদি একটু উঁচু গলায় ধমক দেয়, তাহলে মা বাবা ভয়ে ভয়ে ঠিকই সব সত্যি কথা বলে দেবে। তাই আমি তোমাকে আর বিপদে ফেলতে চাইনি, সেই জন্যই ওই সিদ্ধান্তটা নিলাম। কুন্তলের বুদ্ধি বিচার দেখে রিমা খুবই অবাক হয়। দেখতে দেখতে সেই দিনটা কাটে। রিমা বেশি ভারী কোনো সোয়েটার বা উলের জামা কাপড় সেখানে নিয়ে আসেনি, তাই এই শীতে তার ভীষণ কষ্ট হয়। প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই হট চকলেট খাওয়া, হিটার চালিয়ে ঘরে বসে কাজ করা, পায়ে মোজা, হাতে গ্লাভস, মাথায় টুপি, এই সমস্ত ছাড়া রিমা তো নিজেকে ভাবতেই পারে না। কিন্তু কুন্তলের বাড়িতে এসে এই সমস্ত কিছু ভুলে গিয়ে সে জীবন কাটাচ্ছে। পরের দিন বাথরুমে স্নান করতে গিয়ে রিমা প্রায় আটকে ওঠে। ইমা, এত ঠান্ডা জলে আমি স্নান করব কিভাবে? ওরে বাবা, এই জলে তুমি হাত দিতেই পারছি না। কেউ আছে এখানে? কি যে করি এবার, কিছুই তো বুঝতে পারছি না আমি। এমন সময় বাথরুমের বাইরে থেকে কুন্তলের মায়ের গলার আওয়াজ পেয়ে রিমা দরজা খোলে। স্নান করতে এসেছো, একবার বলবে তো? আমি তো তোমার জন্য জল গরম করেছি, এই নাও, এটা দিয়ে স্নান করো। আমি বুঝতেই পেরেছিলাম ঠান্ডা জলে স্নান করার তোমার অভ্যাস নেই। আপনারাও নিশ্চয়ই এভাবে গরম জলে স্নান করেন, কারণ তাছাড়া তো এই ঠান্ডার মধ্যে স্নান করা সম্ভব নয়। তাহলে তো আপনাকে অনেকবার করে জল গরম করতে হয়, তাই না? ওরে বাবা, না না, অতবার জল গরম করা যায় নাকি? আজকাল গ্যাসের যা দাম, তাতে অতবার জল গরম করতে আমার বড্ড গায়ে লাগে। শুধু তোমার জন্যই নিয়ে এলাম, আমরা সবাই ঠান্ডা জলেই স্নান করব। এই বলে জলটা রেখে কমলা দেবী সেখান থেকে চলে যায়। তাদের আন্তরিকতা দেখে রিমা খুবই খুশি হয়। সেদিন প্রচন্ড জাঁকিয়ে শীত পড়েছিল। ঠান্ডায় রিমার অবস্থা একেবারে নাজেহাল হয়ে পড়ে। তার এত ঠান্ডা সহ্য করার অভ্যাস ছিল না। তার উপরে কুন্তলদের বাড়িতে তেমন মোটা লেপ কম্বলও নেই। ঠান্ডায় হু হু করে রিমাকে কাঁপতে দেখে কুন্তলদের বাড়ির সবাই খুবই চিন্তায় পড়ে। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তোকে আমি কাল যে টাকাটা দিলাম, সেটা দিয়ে তুই তাড়াতাড়ি করে আজকে একটা মোটা কম্বল নিয়ে আয়। যদি অল্প কিছু টাকা বেঁচে যায়, সেটা দিয়ে অল্প দামের মধ্যে একটা সোয়েটারও কিনে আনবি। কিন্তু ওই টাকাটা তো তুমি বাবার ওষুধ আনার জন্য দিয়েছিলে। প্রত্যেক মাসে সংসার খরচ থেকে একটু একটু টাকা জমিয়ে তুমি তো পরের মাসে আবার ওষুধ কিনো, আর সেই টাকাটা তুমি সোয়েটার আর কম্বল কিনতে লাগিয়ে দেবে? এত বাজে না বকে, যেটা বলছি সেটা কর। বাবার ওষুধ কাল বা পরশু আনা যাবে। এই অতিরিক্ত ঠান্ডায় কষ্ট পেয়ে যদি এই মেয়েটার কিছু হয়ে যায়, তখন ওর বাবা মাকে কি জবাব দিবি তুই? রিমা দরজার আড়াল থেকে তাদের কথা শুনতে পায়। অচেনা অজানা একজনকে নিজের বাড়ির বৌমা ভেবে তারা যেভাবে দিনের পর দিন তার জন্য আত্মত্যাগ করছে, সেটা ভাবতেই রিমার চোখে জল চলে আসে। এরই মধ্যে রিমা লক্ষ্য করে কুন্তলদের বাড়ির বাইরে মোহন এবং তার লোকজন এসে নজর রাখছে। সত্যি কুন্তল যে শিক্ষিত, ওর কথাবার্তা, ব্যবহার আর বিচার বুদ্ধি দেখেই বোঝা যায় ওর জন্য আমি নতুন জীবন পেয়েছি। এই কৃতজ্ঞতা আমি কিভাবে স্বীকার করব আমি জানি না। রিমা আবারও কুন্তলের বুদ্ধিমত্তার প্রশংসা না করে পারে না। এই কয়েকদিনেই রিমা তার শাশুড়ি মায়ের খুবই আপন হয়ে যায়। রিমা ঘুম থেকে ওঠার আগেই তার জন্য চা বানিয়ে রাখা থেকে শুরু করে তাকে শীতকালে নানান রকমের বিশেষ বিশেষ খাবার বানিয়ে খাওয়ানো পর্যন্ত তার শাশুড়ি মা সবকিছুই করে। এরই মধ্যে কুন্তল সিদ্ধান্ত নেয় রিমাকে আবার তার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবে। এই কথা জেনে কুন্তলের বাবা মা খুবই দুঃখ পায়। আমি তোকে কোনোদিন আমার বৌমা ভাবিনি। যা করেছি নিজের মেয়ে ভেবেই করেছি। ও আমাদের বাড়িতে থেকে বাড়িটা আলো করে দিয়েছিল, এখন আবার সব আগের মতো হয়ে যাবে?
আপনি চিন্তা করবেন না, আমি মাঝে মাঝেই আসবো। আপনারাও আমার অনেক কাছে রয়ে গেছেন, আপনি একদম দুঃখ করবেন না। আমি প্রথমেই কুন্তলকে বলেছিলাম আপনাদেরকে সত্যি কথা বলে দিতে, কিন্তু আপনাদের পরে সমস্যা হবে ভেবে ও কিছু বলতে দেয়নি। চলো আমি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি, এখানে তো তুমি কিছুই চেনো না। তার আর দরকার হবে না, আমি চলে যেতে পারবো। এই বলে রিমা বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। কুন্তলদের বাড়ি থেকে বেরিয়ে রিমা সোজা তার নিজের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে সে তার বাবার কাছ থেকে বেশ কয়েক হাজার টাকা চায়। বন্ধুদের সঙ্গে ঘুরে আসার পরে রিমার এত টাকার দরকার পড়ছে কেন এটা ভেবেই রিমার বাবা মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। খুব দরকার, এক্ষুনি টাকাটা দাও, আমি কথা দিচ্ছি আমি ফিরে এসে সব বলবো, কিন্তু এখন আমাকে আর আটকিও না তোমরা। টাকা নিয়ে রিমা অনেক শীতের জামা কাপড়, কয়েকটা কম্বল, হিটার, গিজার সমস্ত কিছু কেনে। আর সেই সমস্ত কিছু নিয়ে সে আবার কুন্তলদের বাড়িতে যায়। সে এত কিছু নিয়ে এসেছে দেখে কুন্তল কিছুতেই সেগুলো নিতে চায় না। আমি এখন থেকে যেখানে থাকবো সেই জায়গাটা তো সুন্দর করে সাজিয়ে নিতেই হবে, আর সেখানকার লোকেদের সাহায্য করার, তাদের ভালো রাখার দায়িত্বটা তো আমারই। তুমি এখন থেকে এখানে থাকবে? মানে রাস্তায় ওই গুন্ডাগুলো তোমাকে আবার ধরেছিল নাকি? তুমি তো সাথে করে খোকাকে নিয়ে গেলেই পারতে। আমি ওদের ভয়ে নয়, বরং আপনাদেরকে ভালোবেসে এখানে থাকতে চাই। আমি কুন্তলকে বিয়ে করতে চাই। যদি আপনারা বা কুন্তল রাজি থাকেন তবেই আমি আপনাদের সঙ্গেই থাকতে চাই। আমার মতো অটোওয়ালার সাথে তোমার বাবা কি তোমার বিয়ে দিতে রাজি হবে? শুধু শুধু এসব ভেবে কোনো লাভ নেই। তোমার মতো উচ্চশিক্ষিত একজন ম্যানেজার আমাদের কোম্পানির জন্য খুব দরকার। বাবা নিজেও খুঁজছিল, কিন্তু এরকম ভদ্রসভ্য আর শিক্ষিত কম্বিনেশনের কাউকে পাইনি। আমি তোমাকে বাবার অফিসে নিয়ে যাব। রিমার কথা শুনে কুন্তলদের সারা বাড়িতে খুশির হাওয়া বয়ে যায়। রিমা সেদিনই তার বাবার কাছে কুন্তলকে নিয়ে যায় এবং তাদের অফিসে কুন্তলের অনেক উঁচু পোস্টে চাকরির ব্যবস্থা করে দেয়। প্রথম মাসের মাহিনাতেই কুন্তল তার বাড়িঘর ঠিক করে ফেলে, যাতে আগামী আর কোনো শীতে তার বাড়ির কাউকে কোনো কষ্ট পেতে না হয়। এমনকি কুন্তল তাদের রান্নাঘরেও গরম জলের কল লাগায়, যাতে রান্না করতে গিয়ে তার মা কিংবা স্ত্রীর কোনো কষ্ট না হয়। এভাবে বেশ কয়েক মাস কাটে। এরই মধ্যে একদিন কুন্তল এবং রিমার শুভ বিবাহ সম্পন্ন হয়। আজকে তমসার কাছে খুবই আনন্দের দিন, কারণ আজকে তার স্বামী তাকে তার প্রথম গাড়িটা কিনে দিয়েছে। কত কান্নাকাটি ঝগড়াঝাটির পর সে যে এই গাড়িটার চাবিটা হাতে পেয়েছে সেটা শুধুমাত্র তমসাই জানে। বিয়ের আগে তার অনেক গাড়ি থাকলেও সে কোনো গাড়ি নিয়েই তার শ্বশুর বাড়িতে আসেনি। তাই তার শ্বশুর বাড়িতে আসার পরে এই প্রথম গাড়িটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং পছন্দের ছিল। গাড়িটাকে সে একেবারে নিজের বাচ্চার মতো করে সামলে রাখে। একদিন তমসা দেখতে পায় তার ছোট যা পিয়ালি তার গাড়িটা ছুঁয়ে দেখছে। এই, তুই আমার গাড়িতে হাত দিচ্ছিস কেন রে? নিশ্চয়ই কোনো জাদুটোনা করতে এসেছিস, তাই না, যাতে আমার গাড়িটা নষ্ট হয়ে যায়? এসব তুমি কি বলছো দিদি ভাই? আমি কেন এরকম কিছু করতে যাব? আসলে আমি কখনো এত সুন্দর গাড়ি নিজের চোখের সামনে দেখিনি, তাই একটু ছুঁয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে হলো। এই যা, আমার গাড়িতে তুই হাত দিবি না। যদি আমার গাড়ির আশেপাশেও তোকে ঘুরতে দেখি তাহলে কিন্তু খুব অশান্তি করব, এই আমি বলে দিলাম। কিন্তু দিদি ভাই, পিয়ালি তার পুরো কথাটা শেষ করার আগেই হঠাৎই তাদের শাশুড়ি মায়ের চিৎকার শুনে পিয়ালি আর তমসা দুজনেই তার শাশুড়ি মায়ের ঘরে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে তাদের শাশুড়ি মা কপাল চাপড়েতে চাপড়েতে কাঁদছে। কি হয়েছে মা? আপনি এরকম ভাবে কাঁদছেন কেন? কিছু হারিয়ে গেছে নাকি? আমার শেষ সম্বলগুলোর মধ্যে যে কয়েকটা পুরানো দামি ভারী গহনা ছিল সব চুরি হয়ে গেছে। আমার গহনার বাক্স পুরো খালি। আমরা এত বছর ধরে এক বাড়িতে সংসার করছি, কখনো তো এরকম ঘটনা ঘটতে শুনিনি। আপনার ঘরে ঢুকে আপনার আলমারি খুলে সেখান থেকে গহনা চুরি করে নেবে এমন সাহস কার আছে বলুন তো? তোমার স্বামী এটা করেছে আমি জানি। আমার এই গহনাগুলো চুরি করে ও তোমার স্বাদ মিটিয়েছে। কুলাঙ্গার ছেলে একটা, মায়ের গহনা চুরি করে তুই তোর বউকে গাড়ি কিনে দিয়েছিস। ছি 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 ছি। কিন্তু আমি তো গাড়ি কিনে দিইনি, গাড়ি তো তমসাকে পিয়ালি কিনে দিয়েছে। ওকেই জিজ্ঞাসা করো ও এতগুলো টাকা কোথায় পেয়েছে। ওই হয়তো তোমার আলমারি থেকে চুরি করেছে। দেখো, পিয়ালি আমাকে গাড়ি কিনে দিয়েছে? এসব তুমি কি ভুলভাল বলছো পীযূষ? হ্যাঁ, তুমি তো প্রত্যেকদিন বলতে না ওদের বিয়েতে যদি আমি এত খরচা না করতাম
তাহলে হয়তো তোমার গাড়িটা আমি আগেই কিনে দিতে পারতাম। এই কথাগুলো পিয়ালির ভালো লাগতো না, তাই ও আমাকে বলেছিল তোমাকে গাড়ি কিনে দিতে চাই। পীযূষের কথা শুনে সবাই বুঝতে পেরে যায় যে পিয়ালি হয়তো তার শাশুড়ি মায়ের গহনা চুরি করেই তার বড় যাকে গাড়ি কিনে দিয়েছে। পিয়ালি তার স্বামী, শাশুড়ি মা, ভাসুর এবং জায়ের সঙ্গে একটি শহরে থাকত। তাদের মধ্যবিত্ত পরিবার ছিল। পিয়ালির স্বামী এবং ভাসুর দুজনেই একটি ছোটখাটো কোম্পানিতে চাকরি করত। তাদের মধ্যবিত্ত জীবন নিয়ে সংসারের কারোরই কোনো রকমের অসুবিধা ছিল না, একমাত্র বড় যা তমসাকে ছাড়া। তমসা অত্যন্ত ধনী পরিবারের মেয়ে ছিল। সে পীযূষকে নিজে পছন্দ করে বিয়ে করা সত্ত্বেও পীযূষের পরিবারকে মধ্যবিত্ত হওয়ার খোঁটা দিতে কখনো পিছুপা হতো না। একদিন সকালবেলা সবাই ব্রেকফাস্ট করতে বসেছে, এমন সময় আমি এবার একটা নতুন গাড়ি কিনতে চাই। আমার এই প্রত্যেকদিন বাসে, ট্রামে, রিকশায় করে চলাফেরা করতে একেবারে ভালো লাগে না। স্বপ্ন দেখছো নাকি? না মানে সকাল হতে না হতে এরকম ভুলভাল কথা বলছো, তাই মনে হলো হয়তো স্বপ্নই দেখছো। অবাস্তব কথা বলার তো একটা লিমিট থাকে, তাই না? এখন এটা তোমার অবান্তর কথা মনে হচ্ছে? বিয়ের আগে যখন বলতাম বিয়ের পরে গাড়ি কিনে দিবি তো, বাড়ি করে দিবি তো, তখন তো সবকিছুতেই মাথা নাড়তে। যেই বিয়ে হয়ে গেল অমনি এভাবে ভুল পাল্টে দিলে তুমি। আমি যে তোমাকে ওগুলো দেবো বলেছি সেটা তো আমি কখনো অস্বীকার করছি না, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে যে তোমাকে নতুন গাড়ি কিনে দেওয়া সম্ভব নয় সেটা তো তুমি নিজেও ভালো করে জানো। তারপরেও কেন খাবার টেবিলে বসে সবার সামনে এরকম কথা বললে আমি সেটাই বুঝতে পারছি না। এখন এই কথাটা বললাম তার কারণ পরের মাসে আমার এক বান্ধবীর বিয়ে আছে, আর সেখানে আমাদের কলেজের বান্ধবীরা সবাই যাবে। সবাই অনেক ধনী, সবাই নিজেদের গাড়ি করেই যাবে। আমিও নিজের গাড়ি নিয়ে যেতে চাই, ব্যাস। তোমার নিজের প্রশ্নের উত্তর তো তুমি নিজেই দিয়ে দিচ্ছ। তুমি তো নিজেই বলছো যে তোমার বাকি বান্ধবীরা বড় লোক, আর তুমি তো এটাও জানো আমরা বড় লোক নয়, তাহলে গাড়ি কেনার কথা আসছে কেন? তুমি যা টাকা জমিয়েছিলে সেটা দিয়ে যথেষ্ট ভালো একটা গাড়ি কেনাই যেত, কিন্তু তুমি তো তোমার পুরো টাকাটা তোমার ভাইয়ের বিয়েতেই লাগিয়ে দিলে। এখন কি আমাকে ওরা গাড়ি কিনে দেবে? এভাবেই একটা সুন্দর শান্ত সকালে ব্রেকফাস্ট টেবিলে পিয়ালিদের বাড়িতে বেশ ভালো রকমের অশান্তি শুরু হয়ে যায়। পিয়ালি এবং তার স্বামী সুজন দুজনেই তাদের বৌদির কাছ থেকে এমন কথা শুনে খুবই লজ্জায় পড়ে। তারা এমন অবস্থাতে কি উত্তর দেবে কিছুই বুঝে উঠতে পারে না। সেই দিনটা কোনো রকমই কাটে। তারপর থেকে প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো কারণে তমসা নতুন গাড়ি কেনার কথা বলতেই থাকে। আর পিয়ালির সবসময় মনে হয় তাদের বিয়েতে তার ভাসুর যে টাকাটা খরচ করেছিল সেটার জন্যই হয়তো তমসা এভাবে তাদের শুনিয়ে শুনিয়ে গাড়ি কেনার কথা বলে। একটা ব্যবস্থা করো না গো, যাতে দিদিভাইকে একটা নতুন গাড়ি কিনে দিতে পারি। তা না হলে আমরা এত ধুমধাম করে বিয়ে করেছিলাম, সেটা ভাবতে ভাবতেই অনুশোচনায় আমার জীবনটা শেষ হয়ে যাবে। তোমারও কি হঠাৎ বৌদির মতো মাথা খারাপ হয়ে গেল নাকি? বৌদির সাথে ওই বিয়ে বাড়ির নিমন্ত্রণে তোমারও যাওয়ার ইচ্ছা আছে নাকি? না গো, আমার এসব কোনো ইচ্ছাই নেই। তবে আমাদের বিয়েতে দাদা খরচা করেছে বলে এখন দিদিভাইয়ের জন্য গাড়ি কিনে দিতে পারছে না, এটা শুনলে আমার খুব খারাপ লাগে। বৌদির বাবার অনেক পয়সা আছে, তার যদি গাড়ি কেনার দরকার হয় তার বাবাকে বললেই কালি ওর বাবার জন্য 5টা গাড়ি পাঠিয়ে দেবে। এসব নিয়ে তুমি ভেবো না। না না, যেভাবেই হোক আমাকে একটা গাড়ির ব্যবস্থা করতেই হবে। আমার বিয়ের দিনটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি চাই না প্রত্যেক দিন কেউ আমাকে কোনো একটা কারণে খোঁটা দিয়ে দিয়ে সেই দিনের গুরুত্বটা নষ্ট করে দিই। আলমারিতে কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ লুকিয়ে রেখেছো নাকি, যে এখনই প্রদীপ ঘষে টাকা চাইবে আর গাড়ি কেনার টাকা পেয়ে যাবে? যত সব। সুজন আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। সুজন চলে গেলেও পিয়ালির মন থেকে তার বড় চাকে গাড়ি কিনে দেওয়ার চিন্তা কিছুতেই যায় না। সে বুঝে উঠতে পারে না কিভাবে সে এত টাকা জোগাড় করবে যেটা দিয়ে সে তার ধনী চাকে তার পছন্দ মতো একটা গাড়ি কিনে দিতে পারবে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। তমসাও গাড়ি কেনার জেদ ছাড়ে না, আর পিয়ালিও তাকে গাড়ি কিনে দেওয়ার চিন্তা ছাড়তে পারে না। তমসার এই প্রত্যেক দিনের বায়নাতে পীযূষ ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি কি আমার রিকোয়েস্টটা রাখবেন? কি বলবে বলো না, এত ভাবনার কি আছে? আমি দিদিভাইয়ের জন্য একটা গাড়ি কিনে দিতে চাই, কিন্তু আপনি কাউকে সেটা বলতে পারবেন না। দিদিভাই বা অন্য কেউ যদি আপনাকে গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলবেন ওটা আপনিই কিনে দিয়েছেন। তোমাদের ধন সম্পদ কেড়ে নিয়ে আমি আমার স্ত্রীর ইচ্ছে মতো তাকে গাড়ি কিনে দিতে পারবো না, আর এটাই যদি তোমার অনুরোধ হয় তাহলে আমাকে ক্ষমা করো। তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো না। কে বলেছে আমার সব ধন সম্পদ আমি একটা গাড়ি কিনতেই শেষ করে দেব? আমি একটা ব্যবস্থা করেছি তবেই তো আপনাকে বলছি। আপনি দয়া করে আমার কথাটা শুনুন। কি ব্যবস্থা করেছো তুমি পিয়ালি? ভাইয়ের চাকরিতে মাইনা কত সেটা তো আমি ভালো করেই জানি, আর তুমি যে আলাদা করে কোনো চাকরি করো না সেটাও তো আমরা সবাই জানি। তাহলে তুমি গাড়ি কিনবে কিভাবে? সেসব আমি আপনাকে বলতে পারবো না। আপনি শুধু আমাকে কথা দিন আপনি এই কথাটা কাউকে বলবেন না।
পিয়ালির কথা তার ভাসুর কিছুই বুঝতে পারে না। পিয়ালি কিভাবে কোথা থেকে একটা নতুন গাড়ি কেনার মতো টাকা পাবে এটা ভেবেই পীযূষ খুবই অবাক হয়। দেখতে দেখতে কয়েকদিন কাটে। এরই মধ্যে পিয়ালি একদিন তার বাবার সঙ্গে দেখা করতে তাদের গ্রামের বাড়িতে যায়। সেখানে গিয়ে পিয়ালি তার বাবাকে জানায় পিয়ালির নামে যে 2-3টে জমি আছে সেগুলো সে বিক্রি করতে চায়। তার এই কথা শুনে শ্যামল বাবু প্রচন্ড রেগে যায়। তোকে তো আমি বিয়েতে সেরকম কিছু দিতে পারিনি, আর ভবিষ্যতেও কিছু দিতে পারবো কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। আমি আমার নাতি নাতনিদের জন্য এই জমিগুলো বাঁচিয়ে রেখেছি, এগুলো তুই এইভাবে বিক্রি করে দিস না মা। আরে বাবা, তোমার নাতি নাতনি যখন হবে তখন দেখা যাবে। এখন তুমি আমাকে জমির দলিলগুলো দাও তো, এখানে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। কি এমন দরকার পড়লো যার জন্য তোকে জমি বিক্রি করতে হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। খুব যদি দরকার হয় তুই জামাইকে এখানে পাঠা, আমি কোনো একটা লোনের ব্যবস্থা করে দেবো, কিন্তু এই জমিগুলো বিক্রি করিস না। নিজের দরকারে সুজন কখনোই এখানে আসবে না, যা করার আমাকেই করতে হবে। আর এই জমিগুলো যখন আমার, তখন আমি বিক্রি করলে তোমার সমস্যা কোথায় হচ্ছে বাবা? এই বলে সে তার বাবার সঙ্গে রীতিমতো ঝগড়া করে জমির দলিলগুলো সেখান থেকে নিয়ে চলে যায়। সে চড়া দামে সেই জমি বিক্রি করে তমসার জন্য একটি গাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করে। গাড়ি কিনে পিয়ালি তার চাবি পীযূষের হাতে তুলে দেয়, আর পীযূষ তমসাকে গিয়ে জানায় যে ওই গাড়িটা সেই কিনেছে। এরই মধ্যে পীযূষের হঠাৎ করে একদিন বেশ কিছু টাকার প্রয়োজন হয়ে পড়ে। সে ঠিক করে সে তার মায়ের আলমারিতে রাখা গহনার বাক্স থেকে গহনা চুরি করবে। এমনিতেও মার এইসব গহনা পড়বে না, আর আমাদের স্ত্রীরাও এত পুরনো যুগের গহনা পড়তে চাইবে না। এই গহনাগুলো বিক্রি করে যদি আমি আমার কাজে লাগাতে পারি তাহলে আমাদের বাড়ির সবার ভবিষ্যৎ শুধরে যাবে। মাকে নয় পরে আবার কোনো সুন্দর গহনা বানিয়ে দেওয়া যাবে। এই বলে সে সমস্ত গহনা চুরি করে। অন্যদিকে গাড়ি কেনার পর তমসার রোয়াব যেন 100 গুণ বেড়ে যায়। সে যখন তখন পিয়ালিকে ছোট বড় কথা বলে। এরই মধ্যে জানাজানি হয়ে যায় যে লতা দেবীর ঘরের গহনা বাক্স থেকে চুরি হয়ে গেছে। সুযোগ বুঝে পীযূষ সমস্ত চুরির দায় পিয়ালির উপর চাপিয়ে দেয়। তুমি এভাবে বৌমাকে গাড়ি কিনে দেওয়ার কথা ভেবেছিলে আমার গহনা চুরি করে? এত ভালো তোমাকে কে করতে বলেছিল শুনি? তুমি আমাকে কষ্ট দেওয়ার আগে একবারও ভাবলি না বৌমা? আমি সত্যি বলছি মা, আমি কোনো গহনা চুরি করিনি। আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি বলছি আসলে ও নিজের নামে থাকা সবকটা জমি ছাড়া ওর বাবার সমস্ত সম্বল সবকিছু বিক্রি করে দিয়েছে। ওই বয়স্ক মানুষটা নিজের নাতি নাতনির ভবিষ্যতের জন্য যে জমিগুলো রেখেছিল সেগুলোও বিক্রি করে দিয়েছে শুধুমাত্র তোমাকে গাড়ি কিনে দেবে বলে। বৌদি, ও চুরি করেনি। তুমি এরকম কেন করলে পিয়ালি? আমি তো তোমার কাছে গাড়ি চাইনি। আসলে তুমি সবসময় বলতে না যে আমাদের বিয়েতে দাদা এত টাকা খরচা না করলে আজ তোমাদের একটা গাড়ি হয়ে যেত, ওটাই ওকে কষ্ট দিত, তাই ও এটা করেছে। কিন্তু তুমি এসব কিভাবে জানলে? আমি তো এই ব্যাপারে তোমাকে কিছু বলিনি। তুমি জমির দলিল নিয়ে চলে আসার পরেই তোমার বাবা আমাকে ফোন করে সব জানিয়ে দিয়েছিল পিয়ালি। আমি তখন থেকেই সব জানি। আর আমি এটাও জানি যে মায়ের সমস্ত গহনা দাদা নিয়েছে, কারণ দাদা শহরের দক্ষিণ প্রান্তে একটা রেস্টুরেন্ট খুলতে চলেছে, আর দাদার বিজনেস পার্টনারই আমাকে সব বলেছে। এই কথা শুনে পীযূষ একেবারে চুপ করে যায়। নিজের আমাকে একটা গাড়ি কিনে দেওয়ার মুরত নেই, অথচ যেই মেয়েটা এত কষ্ট করে আমাকে গাড়িটা কিনে দিল তাকে এভাবে ফাঁসিয়ে দেওয়ার মুরত ঠিকই আছে তোমার, তাই না? আমার খুব ভুল হয়ে গেছে। আমার বিজনেসটা দাঁড়িয়ে গেলে আমি সব গহনা ফিরিয়ে দেবো, কথা দিচ্ছি। তোমরা দয়া করে একটু আমাকে সময় দাও আর আমাকে ক্ষমাও করে দাও। পীযূষ অনেকবার করে ক্ষমা চাইলে সবাই তাকে ক্ষমা করে দেয়। তমসাও নিজের ব্যবহারের জন্য পিয়ালির কাছে হাত জোর করে ক্ষমা চায়। কয়েকদিনের মধ্যেই তমসা তার বাবাকে বলে পিয়ালির বিক্রি করে দেওয়া সমস্ত জমি আবার পুনরায় কিনে পিয়ালিকে উপহার দেয়। তারপর থেকে তারা দুই যা মিলেমিশে ওই গাড়িটা ব্যবহার করতে থাকে।